This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নগরায়নের চাপে বিপন্ন মহানন্দা অভয়ারণ্য। সবার প্রথমে সেই খবরের দিকে নজর রাখা যাক। বিনিয়োগকারীদের দাবি মেনেই জঙ্গল রক্ষায় পিছু হচ্ছে প্রশাসন। অভয়ারণ্যের চারপাশে কমপক্ষে 1 কিলোমিটার পর্যন্ত এলাকাকে ইকো সেন্সিটিভ জোন করার প্রস্তাব দেওয়া হয়েছে। বন বাঁচানো না বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা, উদ্দেশ্যটা কি? এই প্রশ্নটা ইতিমধ্যে অনেকে করতে শুরু করে দিয়েছেন। মহানন্দা অভয়ারণ্য শিলিগুড়ির ফুসফুস হিসেবেই যার পরিচিতি। বনাঞ্চল ঘেঁষা এলাকায় নির্মাণ কাজ, কংক্রিটের ভিড়ে ভরছে বিপন্ন অভয়ারণ্যের বিভিন্ন অংশ। মহানন্দা অভয়ারণ্য এলাকায় যত্রতত্র নির্মাণ রুখতে খসড়া প্রস্তাব দেয় কেন্দ্র। জঙ্গলের বাইরের জায়গা বিশেষে 1 থেকে 18.5 কিলোমিটার এলাকায় নির্মাণে বিধিনিষেধ জারি হয়। 5 কিলোমিটার এলাকায় নির্মাণে বিধিনিষেধের প্রস্তাব দেয় রাজ্যের বন দপ্তর। যে প্রস্তাব কার্যকরী হলে আটকে যাবে 10,000 কোটির নির্মাণ। দিকে নগরায়নের চাহিদা, অন্যদিকে প্রকৃতি বাঁচানোর লড়াই, এর মাঝে টানাপোড়েন জোরদার হচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তড়িঘড়ি বৈঠকে বসে পুর নিগমের কর্তারা বলছেন নগরায়নটাও করতে হবে, প্রকৃতিকেও বাঁচাতে হবে। বৈঠকে গৃহীত নয়া প্রস্তাব, 1 কিলোমিটার এলাকায় নির্মাণ কাজ নয়, বাকি এলাকায় অনুমতির ভিত্তিতে নির্মাণ হোক। প্রস্তাব পাঠানো হচ্ছে রাজ্যের কাছে। এনভায়রনমেন্ট প্রিজার্ভ করা, ওয়াইল্ড লাইফকে তার মুভমেন্টের জায়গা করে দেওয়া, সেন্সিটিভ জোনের নিউ এরিয়া, আর আমাদের টি ট্যুরিজম যাতে কোনোভাবেই হ্যাম্পার না হয়। মহানন্দা অভয়ারণ্যের কাছে শিলিগুড়ির মাটিগাড়ার একাংশে শালবাড়ি, শালুগাড়া এবং আরও কয়েকটি এলাকা। সেসব জায়গায় ইতিমধ্যেই বড় হোটেল, রিসর্ট তৈরি হয়েছে। সেই নির্মাণগুলি ইকো সেন্সিটিভ জোনের মধ্যেই পড়ে। ফলে ভবিষ্যৎ পর্যটন ও পরিবেশ রক্ষার চূড়ান্ত ফর্মুলাটা তাহলে কি হবে? সেটা থাকছে রেগুলেটেড মানে হচ্ছে সেটা থ্রু প্রপার চ্যানেল, প্রপার অথরিটির পারমিশন, অ্যাসেসমেন্টের পরেই সেটার কিছু করা সম্ভব হবে। এবং সেক্ষেত্রেও একটা প্রভিশন থাকছে, ইকো ট্যুরিজমের নাম করে যদি সেটা কোনো রকমভাবে অ্যানিমেলের ডিস্টারবেন্স হয় বা ওয়াইল্ড লাইফের ডিস্টারবেন্স হয়, সেটা যাতে কোনোভাবে না হয় সেটা দেখা, এবং আমরাও সেটা ক্লোজলি মনিটর করব। অ্যাজ ট্যুরিজমের স্টেক হোল্ডার্স মনে করি যে পর্যটন যেভাবে গুরুত্বপূর্ণ জিনিস, সেইভাবেই এনভায়রনমেন্টও গুরুত্বপূর্ণ জিনিস। দুটোর ব্যালেন্সের মাধ্যমেই কিন্তু এই যে কোনো জায়গার ইকোনমিক ডেভেলপমেন্ট হবে, সেটাকে মাথায় রেখে আমরা এই ডিসিশনকে সাপোর্ট করেছি। এই নতুন সিদ্ধান্ত রাজ্যের কাছ থেকে কেন্দ্রের কাছে পৌঁছানোর পর চূড়ান্ত রূপ নিলে এই বন জঙ্গল কার্যত থাকবে কিনা তা নিয়ে প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা। মহানন্দা অভয়ারণ্য থেকে সোজাসুজি নজর এবার বীরভূমের দিকে। কারণ অবৈধভাবে বালি উত্তোলন তো সেখানে চলছেই, বরং মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরে পুলিশের ধরপাকড় এড়াতে রুটি বদলে ফেলেছেন পাচারকারীরা। এমনটাই অভিযোগ এখন বারবার সামনে আসছে। আর বিরোধী দলের নেতারা দাবি করছেন শাসক দলের মদত ছাড়া এমনটা সম্ভবই নয়। এই অভিযোগ খারিজ করেছেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। কোনো অবৈধ বালি কারবার না তো চলেছে আগে, না এখন চলছে, না আগামী দিনেও চলতে দেব। বীরভূমের ডিএমকে ডাকছে বিধান, তোমার ওখানে যে গতিতে কাজ তুমি শুরু করেছিলে, হঠাৎ এমন কি হলো যে বালি সবচেয়ে বেশি পাচার ওখানে হচ্ছে? বারবার নয়, বহুবার মুখ্যমন্ত্রী বলেছেন বালি পাচার বন্ধ করতে হবে, কিন্তু বাস্তবে কি তা বন্ধ হয়েছে? বীরভূমের বোলপুরের রায়পুর সুপুর পঞ্চায়েতের পেয়ারাবাগান ঘাটে ছবি কিন্তু একথা বলছে না। সেখানে এইভাবেই অজর বুক চিরে তোলা হচ্ছে বালি। বোলপুরের রায়পুর সুপুর গ্রাম পঞ্চায়েতের পেয়ারাবাগান ঘাটে অবাধে চলছে বালি পাচার। শুধু বালি তোলা হচ্ছে নৌকা দিয়ে, এবং সেই নৌকা দিয়ে বালি তোলার পর সেই বালিগুলিকে পাচার করা হচ্ছে পূর্ব বর্ধমান জেলায়। হচ্ছে মাসখানে আগে থেকে দেখতে পাচ্ছি বালি কাটছে। কারা কাটছে কি জানেন? না কেউ সব জানি না, কাটছে ওইটা দেখছি। আপনি কারা আমরা চিনি না তো। এখানে অবৈধ বালি কাটছে, এনারা শুনছেন না? এই নদীতে নেই, এটা তো জমিতে বালি কাটছে ওরা, তারপরেও এরা শুনছে না। আপনার তো আমরা বারণ করতে গেলে বারণ শুনছে না। বালি ঘাটের মালিক যে আছে শাহজাহান, বাবুয়া শর্মা, এনারা আমাদের ঠেট দিচ্ছে, ভয় দেখাচ্ছে।
পঞ্চায়েতে কি জানাবো? হ্যাঁ, পঞ্চায়েতের লোকেরা আসছে, পঞ্চায়েতের লোকেরা আসছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর পুলিশ প্রশাসন কিছুটা হলেও সক্রিয়। বন্ধ রয়েছে একাধিক বালিঘাট, ধরপাকড় চলছে জেলার বিভিন্ন জায়গায়, আর সে কারণেই রুট বদল করেছে বালি মাফিয়ারা। সূত্রের দাবি, বীরভূমের নানুর থেকে মঙ্গলকোট কিংবা সুপুর থেকে ভেদিয়া হয়ে গুসকরা, এই সমস্ত রুটে বালি পাচার হচ্ছে। বীরভূম থেকে বালি যাচ্ছে প্রথমে পূর্ব বর্ধমানে, সেখান থেকে তা ছড়িয়ে যাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। ভালো করে লক্ষ্য করে দেখুন, সেটা নানুর বিধানসভা এরিয়ার মধ্যে বালিটা পাচার হচ্ছে না বালি তোলা হচ্ছে, না সেটা পূর্ব বর্ধমান এরিয়া দিয়ে যাচ্ছে। ভালোভাবে লক্ষ্য রাখা হচ্ছে কোথাও কোনো অবৈধ বালি কারবার না তো চলছে না চলতে দেওয়া হবে। বীরভূম জেলা প্রশাসন এ বিষয়ে বদ্ধপরিকর। কিন্তু বীরভূমে বালি পাচার সংক্রান্ত এই সমস্ত তথ্য কি পুলিশ প্রশাসনের অজানা ছিল? অন্তত মুখ্যমন্ত্রীর কথায় তা মনে হচ্ছে না। বীরভূম নিয়ে আমরা আগে যতটা খুশি ছিলাম, এখন কিন্তু আমরা ততটা খুশি নই। আমি তোমার সময় দিচ্ছি, 7 দিনের মধ্যে এগুলোকে রিকভারি করো। গভর্নমেন্ট রেভিনিউ কেউ নিয়ে চলে যাবে আর তোমরা আঙুল গুটিয়ে বসে থাকবে, এটা আমি কিন্তু টলারেট করব না। যে খুব একটা গুরুত্ব দিতে পারিনি, ইন্টেন্সিটিটা একটু কম ছিল, যে কারণে কিছু কমপ্লেন আপনারাও পেয়েছেন এবং আমরাও পেয়েছি। স্বাভাবিকভাবেই এই ইস্যুকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক চাপানুতো শুরু হয়েছে। বলছি দেখুন, খবর আপনারা পেয়ে গেছেন যে রুট পাল্টেছে, অথচ 2 জেলার পুলিশ, বিশেষ করে বর্ধমান জেলার পুলিশ, তারা বলছে কিছু জানে না। কি অদ্ভুত না? আসলে সব জানে, পুরোটাই টাকার বিনিময়ে হয়। বীরভূমের প্রশাসনের ওপরে সেই ভরসা করতে পারছে না, হয়তো বর্ধমানের প্রশাসনের ওপরে ভরসা করছে, বা টাকার খেলায় হয়তো বর্ধমান বীরভূমের চাইতে এখন বেশি সাহায্য করতে পারবে, কালীঘাটে টাকার যোগান ঠিকমতো থাকবে। আমাদের কাছে যেটুকু খবর আছে, বীরভূম জেলায় কোনো অবৈধ বালি কারবার চলছে না। আমি দীপ্ত কণ্ঠে জোর গলায় বলতে পারি, নানুর বিধানসভা এরিয়ার কোনো জায়গায় কোনো অবৈধ বালি কারবার না তো চলেছে আগে, না এখন চলছে, না আগামী দিনেও চলতে দেব। যদি কোথাও কোনো অবৈধ কারবার চলে, আপনারা ভিডিও ফুটেজ আমাদেরকে দেন, আমরা পুলিশ প্রশাসনকে দেবো, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শুধু বীরভূম নয়, বিভিন্ন জেলায় বালি পাচার নিয়ে বিভিন্ন সময় নানা অভিযোগ উঠেছে। প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রী তো বারবার বার্তা দিচ্ছেন, তা সত্ত্বেও কোথায় খামতি, কার গাফিলতি, কেন পাচারকারীরা এত সাহস পাচ্ছে? কোনো প্রভাবশালীর মদত কি নেই? এই সমস্ত প্রশ্ন তো উঠবেই। হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। বাংলাদেশে এখন অশান্ত পরিস্থিতি, সেই কারণে আমাদের রাজ্যে অনুপ্রবেশের একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। আর সেই জায়গায় একটা বড় সন্দেহ বা বড় ভয়ের দিক দেখা দিচ্ছে। কেন বলছি? কারণ সুন্দরবনে কুয়াশা পড়ছে, এখন শীতকাল, সেই কুয়াশার সুযোগে অনুপ্রবেশের ঘটনা কি আমাদের রাজ্যে বাড়ছে? মৎস্যজীবীদের ট্রলারে চেপেই এ রাজ্যে ঘাঁটি গাড়ছে অনুপ্রবেশকারীরা। হিঙ্গলগঞ্জ থেকে কুমিরমারি, সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে কি ছবি, কিরকম নজরদারি চলছে সুন্দরবনের এই জলসীমান্তগুলি ঘুরে দেখেছে TV9 বাংলা। সেখানকার এক্সক্লুসিভ রিপোর্ট আপনাদের জন্য। স্থলভাগের মতো জলপথ সীমান্তে নেই কোনো বেড়া। অভিযোগ, সেই সুযোগ কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরেই সুন্দরবনের নদীপথ ব্যবহার করছে অনুপ্রবেশকারী ও চোরাচালানকারীরা। সীমান্তরক্ষী বাহিনীর চিন্তাটা বাড়িয়ে দিয়েছে শীতকাল। फॉगी वेदर है, इसको भी भेद कर वो आगे की जो किसी तरह की भी एक्टिविटी है उसको पकड़ सकते हैं। बाकी इस तरह के चैलेंजेस सीजनल टाइप के आते रहते हैं। গোয়েন্দাদের অনুমান, মৎস্যজীবীদের ট্রলার, মাছ ধরার নৌকায় চড়ে ঢুকে পড়ছে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা। কুয়াশায় ঢাকা থাকে, মেঘের থাকে তো দেখা যায় না, সেই সময় বেরিয়ে আসে। বেশি দূর না দেখতে পারলে তো পারে আসবি। নজরদারি ঠিক কম আছে, যা আছে তোমার জয়গঞ্জ বাজার থেকে আছে, এধারে আসে না, কম আসে। হিঙ্গলগঞ্জ, কুমিরমারি, সন্দেশখালী থেকে হেমনগর, জলে ঘেরা সুন্দরবনের এই জনপদগুলিকেই বেছে নিচ্ছে অনুপ্রবেশকারীরা। পাতলা নদীর ওপর দিয়ে এই মুহূর্তে আমরা ধীরে ধীরে যাত্রীবাহী বোটে চড়ে সোজা এগিয়ে চলেছি কুমিরমারির দিকে। কিন্তু সেই কুমিরমারি যাওয়ার আগে এই মুহূর্তে আমাদের ঠিক বাঁ দিকে যে ড্রামগুলো দেখতে পাচ্ছি, এগুলো স্থানীয় বাসিন্দারা যেমনটা দাবি করছেন, এটা হচ্ছে তুষখালী এবং ধুচনিখালী এলাকা।
আর ঠিক তার উল্টো দিকেই যদি তাকানো যায়, যদিও এই মুহূর্তে আমাদের ক্যামেরার লেন্সে স্পষ্টভাবে দেখানো সম্ভব হচ্ছে না, তার কারণ এতটাই কুয়াশা রয়েছে। এই যে বিস্তীর্ণ জলপথ, এই রাস্তাই কিন্তু চলে যাচ্ছে বাংলাদেশের দিকে। 10,000 বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের 6,517 বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশে, বাকি অংশ ভারতের মধ্যে। দক্ষিণ 24 পরগনা জেলার সুন্দরবন জলসীমানা প্রায় 150 কিলোমিটার বিস্তীর্ণ। বড় অংশ রয়েছে উত্তর 24 পরগনায়। বিস্তীর্ণ এই জলপথেই বারবার অনুপ্রবেশ, চোরাপথের করিডর। সম্প্রতি একের পর এক জঙ্গি গ্রেফতারিতে বাংলাদেশি জঙ্গি সংগঠনের সক্রিয়তা গোয়েন্দাদের চিন্তা বাড়িয়েছে। তাই সুন্দরবনে জলপথে নজরদারি আরও বেড়েছে। একই সঙ্গে নেপাল সীমান্তের কড়া প্রহরা এড়িয়ে ভারত বাংলাদেশ সীমান্তকে পাক জঙ্গিরা ব্যবহার করতে চাইছে বলেই অনুমান গোয়েন্দাদের। সেক্ষেত্রে বাংলাদেশ লাগোয়া সুন্দরবনের জলপথকে পাক জঙ্গিদের ব্যবহারের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিস্তীর্ণ জলপথ, যেখানে কোনো রকম কোনো কাঁটাতারের বেড়া নেই কোনো ফেন্সিং, শুধু আছে কোস্টগার্ড থেকে শুরু করে বিএসএফের নজরদারি। সেই নজরদারি তো আছেই, ইতিমধ্যেই কিন্তু সেই নজরদারি আরও জোরদার করা হয়েছে। আদর্শ সময় শীতকাল, কুয়াশার সুযোগকে কাজে লাগিয়ে তাই বাড়ছে অনুপ্রবেশ। জলপথ সীমান্তে বাড়ছে উদ্বেগ, বাড়ছে চিন্তা। 2-4টি এরকম ঘটনা হয়তো ঘটতে পারে, হ্যাঁ, কিন্তু এই জায়গায় আমার মনে হয় বিএসএফ তারা যদি যথাযথ দায়িত্ব পালন করে আর লোকাল মানুষের সঙ্গে জনসংযোগ রাখে, মানুষ সাহায্য করবে। আমাদের হিঙ্গলগঞ্জ কিন্তু সেরকম কোনো ঘটনায় পরিচিতি লাভ করেনি, কিন্তু এগুলো সাবধান থাকা দরকার। সুন্দরবনের জলপথের সুরক্ষা নিশ্চিত করতে তৎপর উপকূলরক্ষী নৌবাহিনী এবং বিএসএফ। সজাগ বাহিনী, বেড়েছে নজরদারি, তবুও উদ্বেগ আর আশঙ্কাটা থেকেই যাচ্ছে। থানা থেকে শুরু করে ফরেস্ট ডিপার্টমেন্ট, এমনকি প্রশাসনের যে নজরদারি, সেই নজরদারিও বাড়ানো হয়েছে। কিন্তু আভ্যন্তরীণ সুরক্ষা নিয়ে এই অনুপ্রবেশ ইস্যুতে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। কুমিরমারি থেকে ক্যামেরায় বিনোদ সিংয়ের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। আর ঠিক এরকম একটা পরিস্থিতিতে বঙ্গোপসাগরে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক জলসীমান্তে দুদেশের আটক মৎস্যজীবীদের হস্তান্তর করা হলো। বাংলাদেশ থেকে ভারতে ফিরলেন 95 জন মৎস্যজীবী, ফেরানো হলো 6টি মাছ ধরার ট্রলারও। অন্যদিকে ভারত থেকে বাংলাদেশে ফিরলেন 90 জন মৎস্যজীবী। আন্তর্জাতিক জলসীমানা লঙ্ঘনের অভিযোগে দুদেশের তরফে মৎস্যজীবীদের গ্রেপ্তার করা হয়েছিল। এরই মধ্যে বাংলাদেশে সরকার বদল হওয়ায় ও হিংসাত্মক পরিস্থিতি তৈরি হওয়ায় জেলবন্দি ভারতীয় মৎস্যজীবীদের নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তাদের পরিবারের সদস্যরা। মৎস্যজীবীদের ফেরাতে রাজ্য সরকারের তরফে উদ্যোগ নেওয়া হয়। সম্প্রতি দুদেশের বিদেশ মন্ত্রকের আলোচনাতেও এই বিষয়টি উঠে আসে। ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে, আমার স্বামী ফিরছে। এখন কালকে আমরা গঙ্গাসাগরে যেতে হবে ওদেরকে দেখার জন্য। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যেতে হবে। সব মৎস্যজীবীকে সাহায্য করবে। 3 মাস ফিরছে, 3 মাস পর ফিরছে, এবার আমাদের তো ভালো লাগবে না। ভালো লাগছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি কিছু বলবেন? হ্যাঁ, কি বলতাম, ছেলে ধন্যবাদ। বললাম বাড়িতে আইলে তো আমার হরণ বড্ড হবে। দেখি না, মুখের বাণী শুনি না, কি খাইছে কি না খাইছে। আমরা এই জলের পোকা ধরি, আমাদের সংসার চলে, খাওয়া দাওয়া চলে। যতক্ষণ ফিল্টে যাবে তখন আমাদের ওই নদীর দিকে থাকা, কখন আমাদের ছেলে আসবে, কখন আসবে। যখন আসে তখন যে আমাদের মনটা শান্তি। আজকে তো ফিরছে, আজ যা ফিরছে, এখন অনেক আনন্দ হচ্ছে। এই কদিন আগে একটি খবর আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে এমএলএ হস্টেল থেকে 3 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কি অভিযোগ ছিল? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের নাম করে তোলাবাজি করছিল তারা। সেই ঘটনা এবার কোচবিহার দক্ষিণে বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দেখে আবারও নোটিশ পুলিশের। ঠিক কি বলা হয়েছে জানাবেন আমার সহকর্মী সুশোভন আমার সঙ্গে রয়েছেন। সুশোভন, দেখো, দ্বিতীয়বার তাকে নোটিশ পাঠানো হলো। 8ই জানুয়ারির মধ্যে তাকে কথা বলবো আমার সহকর্মীর সঙ্গে। তবে যদিও এরপর 7ই জানুয়ারি পর্যন্ত, মানে আগে যখন নোটিশ দেওয়া হয়েছিল নিখিল রঞ্জন দেখে, বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দেখে, তখন তিনি 7ই জানুয়ারি পর্যন্ত সময় চেয়েছিলেন, কিন্তু আবারও তাকে নোটিশ পাঠানো হলো। শেক্সপিয়ার সরণি থানায় তাকে হাজিরা দিতে বলা হয়েছে, কারণ এই 3 অভিযুক্তকে যে গ্রেপ্তার করা হয়েছে এমএলএ হস্টেল থেকে, তারা কার নাম করে এই ঘর পেয়েছিলেন সেরকমই অভিযোগ উঠেছিল যে বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দের নাম করে তার রেফারেন্সেই ঘর পেয়েছেন। সুশোভন, তুমি যে বিষয়টি বলছিলে। দেখো, এই নিয়ে দ্বিতীয়বার তাকে নোটিশ পাঠানো হলো। 8ই জানুয়ারির মধ্যে হাজিরা দিতে হবে। তুমি জানো যে 28শে ডিসেম্বর তাকে নোটিশ পাঠানো ছিল 3 দিনের মধ্যে হাজিরা দেওয়ার জন্য।
তার মধ্যেই তিনি বলেছিলেন যে তিনি 7ই জানুয়ারি পর্যন্ত ব্যস্ত থাকবেন, যেহেতু বছরের শুরু, সেক্ষেত্রে তার অনেক বেশ কিছু কাজ রয়েছে। এই জন্যই তাকে আবার নোটিশ দেওয়া হলো, এবং যেহেতু তিনি 7ই জানুয়ারি সময় চেয়েছিলেন, তাই একদিন বেশি অর্থাৎ 8ই জানুয়ারির মধ্যেই কিন্তু শেখসিয়া থানায় তাকে হাজিরা দিতে হবে। তুমি জানো যে ইতিমধ্যেই কোর্টে যখন যে অভিযুক্তদের পেশ করা হয়েছিল সেখানে সময় চাওয়া হয়েছিল, এবং সময় এই কারণেই চাওয়া হয়েছিল, বলা হয়েছিল যে লেটার হেডে সই রয়েছে সেই সই বিধায়কের কিনা সেটা বিধায়কের সশরীরে এসে সেই সই যাচাই করতে হবে, অর্থাৎ নিজেকে দেখে প্রমাণ করতে হবে যে, এবং তিনি বলবেন সেটা তার সই কিনা। অর্থাৎ এই বিষয়টা সামনে আনে এবং ব্যক্তির জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডাকা, এবং 8ই জানুয়ারি থেকে সময় দেওয়া হলো এবং তিনি আসছেন নিঃসন্দেহের সাথে দেখা। ধন্যবাদ।